নমস্কার, আমি আরিফুন নাহার। মানবিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন উদয়ের পথে সংগঠনের অনলাইন সাংস্কৃতিক লাইভ কর্মসূচিতে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বিগত দিনেও আমাদের সাংস্কৃতিক কর্মসূচিতে আপনারা দেখেছেন একাধিক গুণীজনের সাক্ষাৎকার। সুস্থ সাংস্কৃতিক চর্চার পাশাপাশি গুণীজনদের সম্মান জানাতে এবং যুবক সমাজের মধ্যে সুস্থ মানসিক গঠন ভালো করতে আমরা বরাবরই সচেষ্ট। সকলের কাছে অনুরোধ, আপনারা আপনাদের মতামত জানাবেন এবং শেয়ার করে পাশে থাকবেন, এবং আগামী দিনে আপনারা কোন কোন বিশিষ্ট ব্যক্তির সাক্ষাৎকার দেখতে চান আমাদেরকে প্লিজ একটু পরামর্শ দেবেন। ডোমকল ভবতারণ হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মাননীয় আতাউর রহমান স্যারের সম্পূর্ণ জীবন বৃত্তান্ত আপনারা ইতিমধ্যে তৃতীয় পর্ব দেখেছেন। আজকে উপস্থাপনা করতে চলেছি ওনার জীবনের চতুর্থ পর্ব। সকলে শেয়ার করবেন, পাশে থাকবেন এবং মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন উদয়ের পথে সংগঠনের পাশে থাকবেন। আমার পরবর্তী প্রশ্ন স্যার আপনার কাছে, জীবনের এতগুলো বছর আপনি ডোমকলে কাটিয়েছিলেন। আচ্ছা, সেই সময় ডোমকলে বিভিন্ন রকমের নানান উত্থান পতন ঘটেছে। আচ্ছা, আমাদের রাজ্যে একটি সরকারের অবসান ঘটিয়ে কিন্তু নতুন আরেকটা সরকার এসছে, অবশ্যই এসছে, এবং সেটা প্রতিষ্ঠিত। রাজনৈতিক মতাদর্শে এই দুটি ভিন্ন মতের যে সরকার আপনি সচক্ষে দেখেছেন। আচ্ছা, আপনার প্রিয় কর্মতীর্থ ডোমকল, এই ডোমকলের শিক্ষা সংস্কৃতির সার্বিক মান উন্নয়নে কোন মতাদর্শের সরকারকে আপনি এগিয়ে রাখবেন? বামফ্রন্ট সরকারকে। কেন? নিরক্ষরতা যখন ছয়ের দশকে ভয়ঙ্কর আকারে বিরাজ করছে, তখন বহু লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে এই সরকারটা এসেছিল। তাদের যা ইস্তেহার ছিল তাতে অন্য যা করবার তারা যা করবার করেছেন, কিন্তু শিক্ষার প্রশ্নটা যখন আপনি করছেন, তো সর্বশিক্ষা নামক যে ব্যবস্থা, TLM ব্যবস্থা, সর্বশিক্ষা মিশন, এই উদ্দেশ্যে তারা করেছিলেন যে সাক্ষরতার হার যেখানে তলানিতে চলে যাচ্ছে আমাদের রাজ্যে, এটাকে বাড়ানোর জন্য এবং এমন পশ্চাৎপদ পরিবারের ছেলেমেয়েরা যারা লেখাপড়া করতে পারে না তাদের জন্য পরিকাঠামো দেওয়া, যাতে শিখতে পারে, শিখে যারা স্বাক্ষর হয় বা শিক্ষিত হতে পারে, সেই ব্যবস্থাটার উপরে বামফ্রন্ট সরকার মানে কাঙ্ক্ষিত প্রচণ্ড পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তখনকার অর্থমন্ত্রী বলেছিলেন, অশোক মিত্র, প্রতিটি গ্রামে গ্রামে স্কুল গড়ে তোলো, প্রতিটি গ্রামে গ্রামে স্কুল গড়ে তোলা, এবং তোলা হয়েছিল। তার ফলে শিক্ষার্থীরা যারা এই সুযোগ থেকে বঞ্চিত ছিল, বিদ্যালয় গৃহ বা সরকার স্বীকৃত বিদ্যালয় না থাকায় পড়তে না পারা, তার সমাধান হয়েছিল। উচ্চশিক্ষার ক্ষেত্রেও সিলেবাস এবং কারিকুলাম তদানীন্তন অবস্থার জন্য প্রয়োজনীয় যে পরিবর্তন ঘটানো, পৃথিবীর সঙ্গে সমানতালে পাল্লা দিয়ে চলার জন্য এরকম কমিশন বসিয়ে কোঠারি কমিশন, আরো অনেক কমিশন, তার মধ্যে উল্লেখযোগ্য কোঠারি কমিশন, এই ব্যবস্থাও তারা করেছিলেন। উচ্চশিক্ষার ক্ষেত্রেও যাতে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে,
তার জন্য যেখান থেকে যে রিসোর্স আমদানি করা দরকার, ইন্টারাকশন করা দরকার উন্নত দেশগুলির সঙ্গে বা উন্নয়নমান দেশগুলির সঙ্গে, সেগুলো এই অনুন্নত দেশে যাতে সেটা আমরা যেটা বাড়াতে পারি, উন্নয়নের পক্ষে, উন্নয়নশীলের পক্ষে যেতে পারি, সেই ব্যবস্থা তারা করেছিলেন। তার ভুক্তভোগী আমরা যারা এখন শিক্ষক, আপনিও একজন শিক্ষিকা, তাদের কোনো বেতনের নিরাপত্তা ছিল না। লাম গ্র্যান্ড নামে একটা গ্র্যান্ড তারা 3 মাস বা 6 মাস অন্তর একটা দিতেন। এই 3 মাস তারা শিক্ষকরা বেতন পেতেন না। ছাত্রদের বেতন থেকে যেটুকু আহরিত হতো, এটুকু স্যার আজকে হাট করার জায়গা নেই, একটু আমাকে 10 টাকা দিন, প্রধান শিক্ষককে বলতেন। এবং হয়তো 100 টাকা কালেকশন হয়েছে সেদিন, তা ওই 12 জন শিক্ষককে ভাগ করে দিতেন, কেউ 13 টাকা, কেউ 17 টাকা ইত্যাদি। এটা ব্যক্তিগত জীবনের কথা, আমার অভিজ্ঞতার কথা বলছি। এই সরকারটা ক্ষমতায় আসার পরে ডেফিসিট বেসিস করলেন স্কুলকে। এই শিক্ষা দপ্তরকে চালাতে গিয়ে যত টাকা লাগে, বিদ্যালয়ের অভ্যন্তর থেকে আহরিত টাকার বাইরে যে ঘাটতি পড়ে তাকে বলে ডেফিসিট। এই ডেফিসিট বেসিস স্কুল করলেন। শিক্ষকদের মান মর্যাদা বাড়ালেন, শিক্ষকদের মনোযোগ বাড়ালেন, শিক্ষার দিকে উৎসাহিত করলেন, ফুল বেতন দিতে শুরু করলেন তখনকার স্কেল অনুসারে। শিক্ষকরা যখন সব অবহেলিত ছিলেন সে সময় 1981 সাল পর্যন্ত, ইতিহাস বলতে হয়, শিক্ষকদের সঙ্গে বিয়ে দিতে চাইতো না সমাজের মানুষ, এরা বউ পুষতে পারবে না বলে। আমাদেরকে ঘর ভাড়া দিতে চাইতো না শিক্ষকদেরকে, আমাকে দেয়নি। চকের একটা গ্রামে আমি ঘর ভাড়া চাইতে গেছিলাম, আমাকে দেয়নি। কি করেন? মাস্টারি। কোন স্কুলে? ডমকল হাই স্কুলে। কেন? বেতন কম ছিল তাই নাকি? একদম। এবং ভালো ঘরের মেয়েদেরকে বিয়ে দিতে চাইতো না। এক্ষেত্রে আমার একটা প্রশ্ন, আমার বলাটা হোক না এর সাথে যখন আপনি শিক্ষকতা পেশায় যোগদান করেছিলেন তখন আপনার বেতন কত ছিল? আমার 190 টাকা। আচ্ছা, এবার আপনি বলুন। এবং 30 টাকা দিয়ে। আচ্ছা, আর রিটায়ার যখন করলেন তখন কত হয়েছিল? 50,000 টাকা। 47,000 সামথিং। 47,000 সামথিং। আচ্ছা, 50 হয়নি। ঠিক আছে। আচ্ছা, শিক্ষকদের এই হেনস্থা থেকে বাঁচানোর জন্য 81 সালে এই সময় একটা পে কমিশন বসান বামফ্রন্ট সরকার এসে। তখন সমস্ত শিক্ষকই সম্মানযোগ্য জায়গায় বেতন তাদের যায়। পরবর্তীকালে 81 পরে 90, 91, 96 আপনারা এখন আপনারা সম্রাট 1 লাখ টাকা বেতন পেতে চলেছেন যারা অভিজ্ঞ। আচ্ছা, এটা তো গেল শিক্ষকদের দেখা, মানে তেলে মাথায় তেল ঢালা, অনেকে বলতে পারে এটা। কিন্তু ড্রপ আউট বন্ধ করার জন্য সর্বশিক্ষা অভিযানে এমন কতগুলি ব্যবস্থা করলেন যা অভাবনীয় ছিল এতদিন। যেমন পাড়ায় পাড়ায় ভিটি খোলা, ভলান্টারি টিচিং। কিন্তু তবুও স্যার ড্রপ আউট তো ঠেকানো যাচ্ছে না। সে তো আছেই। সেটা করার জন্য প্রচেষ্টা তো সরকারটা এসে উপলব্ধিটা করেছিলেন, এটা তো বলতে চাইছি আমি। আচ্ছা, শুধু তাই নয়, পাড়ায় পাড়ায় বৈঠকে করার পরেও যারা সময় দিতে পারবে না, এমনও পিছিয়ে পড়া আর্থিকভাবে লোক, আপনার বাড়িতে বৈঠকে পড়তে আসতে বলবেন, আপনি পড়াবেন ভলান্টারি টিচার হিসেবে, তাও সে কাজ কামাই করে ওখানে আসতে পারবে না। তার জন্য একটা ব্যবস্থা করেছেন যেটা ঐতিহাসিক, ওর বাড়িতে গিয়ে পড়িয়ে আসতে হবে। তুমি জানো এটা? শুনেছো কোনোদিন? না। এটা একটা টেকনিক্যাল টার্ম আছে। Those who will not be able to attend your school at your
corridor. You will have to go to his house or her house. শুনেছিলাম আগে যে একটা ওই সাক্ষরতা অভিযান হিসেবে কিছু টিচার নিয়োগ হবে এবং তাদেরকে বাড়ি বাড়ি পড়াতে হবে, এরকম শুনেছিলাম। টিচার নিয়োগ না, মানে সামান্যতম হ্যাঁ টাকা, সামান্যতম হ্যাঁ, দেবে। ইনসেন্টিভ দিয়ে। হ্যাঁ, এরকম শুনেছিলাম। আচ্ছা, যাই হোক, এভাবেই চলছিল। একটা উন্নয়ন ঘটেছিল, শিক্ষার বিস্তার ঘটেছিল, ড্রপ আউটের সংখ্যা কমেছিল, লিটারেসির রেট যেটা 36 ছিল সেটা 69 গিয়েছিল, ইত্যাদি। এবার বলছেন তাহলে ওইটা আর এইটা আপনি চোখে দেখতে পাচ্ছেন যে বিদ্যালয় উঠে যাচ্ছে। একটা স্কুলে 400 ছাত্রছাত্রী, শিক্ষক 2টো। আচ্ছা, একটা স্কুলে শিক্ষক ছাত্রী 36 জন, শিক্ষক 6টা 10টা। এক্ষেত্রে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে বামফ্রন্ট আমলে আমরা কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছি যে এই যে এসএসসি, স্কুল সার্ভিস কমিশন, যেটা হ্যাঁ সেটা প্রত্যেক বছরই হতো। হ্যাঁ, এবং সেটা কিন্তু তাতে করে ওই চাকরি পরীক্ষাটা বারবার হলে সকলের সুযোগটা পেত। 40 থেকে 45 হাজার প্রতি বছর নিয়োগ হতো। হ্যাঁ, কিন্তু এই যে ড্রপ আউট ঠেকানো বা এই যে স্কুল উঠে যাওয়া, এক্ষেত্রে কি মনে হচ্ছে না যে এই নিয়োগ প্রক্রিয়াটা যেন প্রত্যেক বছর হয়, তাহলে মনে হয় ভালো হতো? বা সেক্ষেত্রে এই যে বামফ্রন্ট সরকার ছিল এবং এই যে আমাদের ডানপন্থী সরকার এখন আছে, ইনাদের এটা একটু ঘাটতি মনে হচ্ছে না কোথাও? এর যে এই মন্তব্য, নিরক্ষরতার এই জন্য মন্তব্যে বা কোনো স্কুল দ্বিধাই নাই, উঠে এই যাওয়ার মন্তব্যে জন্য? কোনো দ্বিধাই নেই। শিক্ষাকে বেসরকারি হাতে বেচে দেওয়ার ব্যবস্থা ছিল নাকি? এর বিরুদ্ধে বামফ্রন্ট সরকার তখনও করেছে, এখনও লড়ে যাচ্ছে। বামফ্রন্টটা সরকারের নাই, কিন্তু বামফ্রন্ট লড়ে যাচ্ছে। বেসরকারি হাতে দিলে গরিব মানুষের শিক্ষা হবে না। বেসরকারি হাতে দিলে যারা কিনলো, টাটা বিড়লা, অমুক তমুক ইত্যাদি আদানিরা, ওরা ওটা ব্যবসা করবে এবং ভর্তি হতে প্রচুর টাকা লাগবে, মাসিক প্রচুর টাকা লাগবে, সে টাকা অ্যাফোর্ড করতে আনএবল। এক্ষেত্রে শুধুমাত্র যে আমাদের ডানপন্থী সরকারকেই দোষারোপ করা ঠিক যায় না বা সমীচীন হয় না। এক্ষেত্রে কি কোথাও মনে হয় না যে কেন্দ্র সরকারও কিছুটা দায়ী? কেন্দ্রীয় সরকার কিন্তু ওনার সঙ্গেও তো এনারা জড়িত, কারণ এই যে নতুন একটা শিক্ষানীতি নিয়ে আসছে, জাতীয় শিক্ষানীতি, এটাতে নাকি শোনা যাচ্ছে যে মাধ্যমিক যে শিক্ষা, মানে মাধ্যমিক যে স্ট্যান্ডার্ড, সেটা উঠে যাচ্ছে। এবং যে আগে শুনেছিলাম, আমি যেহেতু বয়সে অনেক ছোট, শুনেছিলাম আমি আপনি অনেক সিনিয়র, আপনি এটা ভালো বলতে পারবেন, এবং আমার বাবা বা জেঠু এদের মুখে থেকে শোনা যে অনেক আগে নাকি ছিল এরকম একটা এন্ট্রান্স পরীক্ষা, ক্লাস 4-এ হতো, তারপরে ক্লাস 8-এ, তারপরে আবার সেটা হতো 11-12 হতো প্রি ম্যাট্রিক এডুকেশন কি কিছু একটা হবে। এই যে জাতীয় শিক্ষানীতিটা নিয়ে আসছে, এটা কি অনেকাংশে দায়ী হবে না? যে মাধ্যমিক এই যে শিক্ষা, সেটা স্টুডেন্টের, মানে যদি আমি একটা স্ট্যান্ডার্ডে নাই যেতে পারি, তাহলে ছেলেপেলের আগ্রহ তো আরো কমবে, আরো ড্রপ আউট হবে না? ভয়ঙ্কর ড্রপ আউট হবে এবং গরিবের শিক্ষা উঠে যাবে। আচ্ছা, ডোঙ্কল সম্পর্কে আপনার, those who have money, those who possesses money are able to buy something. এই যে কথাটা যদি বলি, তাহলে যার টাকা নেই সে কিনবে কি করে? এর উপায়টা কি হবে? আপনি জেলারি স্তরগুলো দেখুন, যেগুলো বেসরকারি স্কুল যেটা, সেই দিকে এই সরকার ঠেলে দিতে চাইছে, দায়িত্ব নিতে চাইছে না, বলছে আমার টাকা নাই, পারবো না বইতে। স্মৃতি ইরানি কি বলেছে জানেন? বলুন। কেন্দ্রীয় মন্ত্রী, শিক্ষামন্ত্রী, শিক্ষার দায়িত্বে আছে, মৌলানা আজাদ স্কলারশিপ, পিছিয়ে পড়া মুসলিম গরিব ঘরের ছাত্র যারা মেধাবী, তারা যখন মাস্টার্স করবে, তারপরে যখন এমফিল করবে, তারপরে যখন প্রকৃতপক্ষে পিএইচডি করবে, তখন মাসে একটা নির্ধারিত টাকা তারা পাবে। আচ্ছা, ক্লাস 1 to 8
তাদের প্রত্যেকের একটা টাকা পাওয়ার প্রচলন ছিল। স্মৃতি ইরানি বলেছে সরকারের এত বোঝা বহা সম্ভব না, পারবে না, টাকা দিবে না। আচ্ছা, তাহলে কেন্দ্রীয় সরকারের নীতিতে, সেন্ট্রাল গভর্নমেন্টের শিক্ষা নীতিতে এই প্রতিফলনগুলো আসছে। রাজ্য সরকার, আপনি নিশ্চয়ই জানেন, কোনো কোনো রাজ্য সম্মতি দেয়নি, আমরা ওটা প্রচলিত করব না। নাম্বার 1 আছে কেরালা, করবে না। ইতিমধ্যেই 4 ইয়ার ডিগ্রি আমার রাজ্য বর্তমান যে সরকার শাসক দল চালাচ্ছে তারা এটা মেনে নিয়েছে। এই যে 9 থেকে 11 এই এক করে দেওয়া, মাঝখানে মাধ্যমিক বাদ, এটা মেনে নিচ্ছে। ফলে দুই সরকারের শিক্ষা ভাবনার ক্ষেত্রে বৈপরীত্য আছে। শিক্ষা বর্ধনের ক্ষেত্রে ছিল বামফ্রন্ট সরকারটা, শিক্ষা সংকোচনের পক্ষে যাচ্ছে এই সরকারটা। নেক্সট আমার একটা প্রশ্ন, আপনার শিক্ষকতা জীবনে যেমন বহু কৃতি ছাত্রছাত্রী আপনি গড়েছেন এবং তারা প্রতিষ্ঠিত, আপনার অসংখ্য ছাত্রদের মাঝে অনেকেই কিন্তু জনপ্রতিনিধি। তাদের উল্লেখযোগ্য 2-1জনের নাম বলুন বা কথা বলুন। এবং আপনার রাজনৈতিক জীবনে আপনার গড়া এমন উল্লেখযোগ্য কোনো শিষ্য আছে যে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত? জীবনের কৃতি ছাত্র হিসেবে প্রতিষ্ঠিত এর সংখ্যা অনেক। 2-1জনের নাম বলতে বলছেন আপনি? বলুন। হ্যাঁ, তার মধ্যে আমি আমার স্মৃতিতে যেগুলো ভেসে উঠে আছে তাদের কথা বলছি। যেমন 1970 সালের এইচএস পাস ডক্টর নজরুল ইসলাম, 1000 নম্বরে পরীক্ষা হতো, 600-তে ফার্স্ট ডিভিশন। সেই সময়ে উনি 720 নম্বর পেয়ে ফার্স্ট ডিভিশনে পাস করেছিলেন এবং এটা সর্বোচ্চ নম্বর তখন পর্যন্ত। তার পরবর্তীকালে দিশেহারা হয়ে গেছিলেন অনার্সটা না পেয়ে, আমার কাছে সেই পরামর্শ নিতে এসেছিলেন। আমি একবারে অকণ্ঠ সত্য কথাটা বলছি যে স্যার, আমার তো জীবনের লক্ষ্য ছিল এমএসসি করব, পিএইচডি করব, প্রতিষ্ঠিত একজন শিক্ষক মানে প্রফেসর হব বা গবেষক হব, তো আমার তো শেষ হয়ে গেল। আমি বললাম সত্যি তাই। ওর ব্যাচের যারা সেকেন্ড বয়, থার্ড বয় ছিল, নাসিরউদ্দিন আহমেদ যেমন একজন নাসির, সে অনার্স পেল ওদের পড়ার। আমার স্কুলের শিক্ষক ছিল, তুমি তাকে দেখোনি, তোমার আসার আগে রিটায়ার করেছে বোধহয়, আব্দুল হাই সাহেব। আমি দেখিনি, মানে পরে ওনার সাথে দেখা হয়েছে। আচ্ছা, দেখা হয়েছে, শিক্ষক হিসেবে দেখি। আব্দুল হাই সাহেব অনার্সের সময় ওর ক্লাসমেট ছিল। আব্দুল হাই সাহেব স্কুল ফাইনালে কম্পার্টমেন্টালে পাস। আব্দুল হাই সাহেব স্কুল ফাইনালে কম্পার্টমেন্টালে পাস। আব্দুল হাই সাহেব অনার্স পেলেন, কোয়ালিফাই করলেন, 40% পেতে হবে। নাসিরউদ্দিন অনার্স পেলেন, নজরুল ইসলাম পেলেন না, কোয়ালিফাই করতে পারলেন না। যদি ব্যাকগ্রাউন্ডের ব্যাখ্যা দিতে গেলে অনেক কিছু আসবে, তার জন্যই পাননি। সেটা হলো কি বলবো, কর্মড়িয়ে চিবিয়ে খাওয়ার মতো তার দারিদ্র, থাকার জায়গা নেই, দুবেলা ভালো খেতে পায় না। একজন উচ্চমার্গের প্রফেসরের কাছে কোনো টিউশন নেওয়া তার ক্ষমতা নেই, আর ওরা পয়সার জোরে করেছে এগুলো। যাই হোক, তখন ভেঙে পড়ে আমার কাছে এসেছিল। আমি বললাম স্যার কি করবো? আমি তোমার একমাত্র পথ, তোমার প্রতিভা কেউ রুখতে পারবে না, ইউ গো টু দি কম্পিটিটিভ এক্সামস। তাহলে সে কম্পিটিটিভ এক্সামস, তাহলে প্রথম কি পড়ছে? WBCS। স্যার এই ব্যাপারে তো আমার কোনো ধারণা নাই, কার কাছে গেলে ধারণা পাবো?
তো এম আলম নামে তখন একজন বিডিও ছিলেন, কেন জানতে? ডোমকল ব্লকের বিডিও ছিলেন এম আলম, নন বেঙ্গলি, ইউপিআইট, মানে ইউপির লোক, ভাঙা ভাঙা বাংলা বলতেন। হ্যাঁ, এখানকার কংগ্রেসের নেতা ছিলেন তখন অনিল মণ্ডল না কি মণ্ডল, মাহেশপাড়ার কি মণ্ডল, হ্যাঁ অনিল, অনিল না গো, যাই হোক করে অনিল কাকা কেমন আছিস, এরকম ভাষায় কথা বলতেন। তো আমি বললাম যে তুমি আলম সাহেবের কাছে যাও, তো অন্তত একদম তুমি এরকম খারাপ জায়গায় পড়েছো, একটা জায়গায় বঞ্চিত হয়েছো, আর অন্য প্রদেশে হলো তাও একজন তোমার স্ট্রাগলিং কমিউনিটির লোক, মানে মুসলিম কমিউনিটির লোক, আমি সম্প্রদায় যুক্ত করে বলতে চাইছি না, এটা সোর্স বলে দিচ্ছি, ওর কাছে গিয়েছে। তো আমি কিভাবে এগোবো পথটা একটু জানতে, ও পাত্তাই দেয়নি, ও সব তুমি অন্য জায়গায় গিয়ে দেখে নাও গা, এসব কথা বলেছে। তখন আমি কনস্ট্রাকটিভ কিছু সাজেশন দিয়েছিলাম, সাজেশন দিয়ে সেই পথে এগিয়ে বইপত্র দিয়েও সাহায্য করেছি আমি। মানে আমি নিজে একবার WBCS এর জন্য তৈরি হয়েছিলাম 1970 সালে। পিসান্নালের WBCS পরীক্ষা দেওয়ার জন্য যে ফেসবুক, সেই বই আমি কিনেছিলাম এবং সম্পূর্ণ রপ্ত করে পরীক্ষা দেওয়ার সময় আমি আর পরীক্ষাটা দিইনি, একমাত্র কারণ চোখের সামনে এই প্রশাসকদের, সরকারি প্রশাসকদের বিডিও, এডিও, ওই কি বলে আইপিও, এদেরকে দেখি তারা কুৎসিত ভাষায় গালাগালি খায় মানুষের সামনে, যখন তাদের স্বার্থ চরিতার্থ হয় না তখন কি বলবো, আনপ্রনাউন্সিয়েবল ল্যাঙ্গুয়েজ এদেরকে গালাগালি করে, শালা বলতেও ভোলে না। এই কথাগুলো আমার মনে খুব প্রতিক্রিয়া সৃষ্টি করলো, যে আমি আর পরীক্ষা দিলাম না। তারপরের বছরই তো আমি চলে গেলাম ডিএলটিতে, জানো? বলুন। স্কুলের কারণ নাই ডিএলটি, আমার শুধু। হ্যাঁ বলুন। ডিপ্লোমা ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং 69-এ যোগ দিলাম স্কুলে, আর 72-এ আমি ডিএলটিতে গেলাম। কোথায় পড়ানো হয়? ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, ডিপ্লোমা ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং। কাজটা কি? ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এর উপরে ডিপ্লোমা, কি করে ভালো করে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা টিচিং দেওয়া যায়, ছাত্রদের মাথায় গ্রথিত করা যায়, তারই। কোথায়? কমিটির ডেপুটেশন লাগে, ম্যানেজিং কমিটির। আমি প্রেয়ার দিয়েছিলাম, ডেপুটেশনটা আমাকে দিয়েছিল। আমি তখনও নন বিএড। তখনও করেছিলেন না, আমি নন বিএড, নন এমএ। আচ্ছা। ইনস্টিটিউট অফ ইংলিশ ক্যালকাটা, ওটার নাম। কোথায় সেটা? সিচুয়েটেড অ্যাট 119 SP মুখার্জি রোড, ক্যালকাটা 29। ইনস্টিটিউট অফ ইংলিশ ক্যালকাটা, সিচুয়েটেড অ্যাট 119 SP মুখার্জি রোড, ক্যালকাটা 29, রাসবিহারী অ্যাভিনিউর কাছে। টলিগঞ্জের দিকে যেতে বাঁ দিকে দ্বিতীয় বাড়িটা। ওদের দুটো করে সেশন হয়, 4 মাসের সেশন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 4 মাসের একটা, তারপরে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। আমি জুন থেকে সেপ্টেম্বর এই সেশনে ছিলাম 1972 সালে। সেখানকার যারা প্রফেসর তারা সব ইংল্যান্ড ফেরত। তখনকার যিনি ডাইরেক্টর মিস্টার SB দাস, শশীভূষণ দাস, ক্যালকাটা ইউনিভার্সিটির MA, জেনারেল ইংলিশের MA ফার্স্ট ক্লাস ফার্স্ট, A গ্রুপের MA যেটা, তারপরে B গ্রুপে আবার ইংলিশ MA হয়, সেটা তো ইউনিভার্সিটির ফার্স্ট ক্লাস ফার্স্ট।
শশীভূষণ দাস, যিনি অম্লান দত্তকে যিনি চ্যালেঞ্জ করতেন। স্যার আমার পরবর্তী প্রশ্ন বলি, আচ্ছা, সেই ট্রেনিংটা আমি ওই স্কুল থেকে 72 সালে নিই। কত দিনের ছিল সেই কোর্সটা? ওই যে বললাম যে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর 4 মাসে, 4 মাসের। দুবার হয় বছরে, একটা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, 2 মাস বাদ দিয়ে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, ওইটাতে আমি ছিলাম। আর আমাদের স্কুলে আরেকজন ডিএলটি ছিলেন, আমার স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার তখন, আমি যখন চাকরি করছি, আশরাফ আলী, AA MD আশরাফ আলী, এদের পাড়ার। আচ্ছা, উনি দীর্ঘদিন অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ছিলেন। AA হিস্ট্রি, বোথ মডার্ন হিস্ট্রি অ্যান্ড অ্যানশিয়েন্ট ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার। শিক্ষকতা পেশায় যদি আপনি না নিযুক্ত হতেন তাহলে আপনার জীবনে কি ইচ্ছে ছিল, কি হবার? হ্যাঁ, কি হবার ইচ্ছে ছিল যদি শিক্ষক না হতেন? এমন প্রশ্ন করলে ছাত্রছাত্রীগুলো কয়েকটা বলে নিয়ে ওটা বলছি। যেমন দ্বিতীয় হলো, সেই নজরুল ইসলাম এখন কোথায় সেটা আমাদের সবারই জানা, সেটা আমার কৃতি ছাত্র। দ্বিতীয় জায়গায় আছে আমাদের অরুণ বাবুর মেয়ে, ভাতশালার অরুণ কুমার সান্যাল আমার স্কুলের হিস্ট্রির টিচার ছিলেন। তার মেয়ে, ওর নাম হচ্ছে শকুন্তলা সান্যাল। সে WBCS এ পশ্চিমবঙ্গে 13th হয় এবং হায়ার সেকেন্ডারি পাস করার সময় নজরুল ইসলাম যে নম্বর পেয়েছিলেন তার চেয়ে বেশি নম্বর, মানে 800 ঘরে নম্বর পাই। মাইন্ড দিস, 800 ঘরে, এই 720 পেয়েছিল তো, 800 ঘরে নম্বর পাই। সেই বর্তমানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার PO, প্রবেশনারি অফিসার। সে সিঙ্গাপুর, জাপান এসব ঘুরে এসছে, এখন আছে দক্ষিণ ভারতের যে হায়দ্রাবাদ, সেখানে ওর পোস্টিং। তৃতীয়ত হচ্ছে আমার স্কুলের একদম কাছেরই দক্ষিণনগর গ্রামের ইয়াসিন নুরি। হ্যাঁ, ইয়াসিন নুরি হচ্ছে স্কুল প্রতিষ্ঠা থেকে এখন পর্যন্ত, শোনো, ইয়াসিন নুরি কৃতি ছাত্রের মধ্যে যখন থেকে স্কুল প্রতিষ্ঠিত হয়েছে, হায়ার সেকেন্ডারি হয়েছে, তখন থেকে এখন পর্যন্ত সর্বোচ্চ নম্বর প্রাপক 915। হি ইজ নাও an associate professor in Domkol College, Bashantapur, Yasin Nuri, in chemistry. আর এক ছাত্র অতীন্দ্র কুমার পাল, ভাতশালার, সে সাহা ইনস্টিটিউটের রিসার্চ গাইড। বলতে গেলে আরো অনেক চলে আসবে। রাজনৈতিক শিষ্য, নির্বাচিত প্রতিনিধি, 1 নম্বরে নাম আসে আমার সচিন, ভুলে যাচ্ছি কেন নামটা, সচ্চিদানন্দ কান্ডারি। আমার নাম্বার 1-এ জনপ্রতিনিধি, জেলার সভাধিপতি, ওর নাম আমার সবাইকে মনে আসে। এবং ছাত্রাবস্থায় ক্লাস 9 থেকে যখন 10-এ অ্যানুয়াল পরীক্ষা দিয়েছিলাম, সর্বোচ্চ নম্বর দিয়েছিলাম আমি। ওই নম্বর আমি আজ পর্যন্ত কাউকে দিইনি, 80 দিয়েছিলাম ওকে 100 মধ্যে। ও সেটা স্মরণে রেখেছে, স্যার আমাকে সর্বোচ্চ নম্বর দিয়েছিলেন। সুন্দর ইংরেজি লিখত, এখনো ভাষাতে ভালো দখল। আর জনপ্রতিনিধি হওয়া আমার ছাত্র আমি দেখছি না। একজন হয়েছিল, রাজনৈতিক নেতা হয়ে আছে তোমাদের ডোমকলের, রানা, ভালো নাম মোস্তাফিজুর রহমান। 2021 তো হলো বিধানসভার ভোট, প্রতিদ্বন্দ্বিতা করেছিল, পরাজিত হয়েছে, কিন্তু পার্টির নেতা গোটা ডোমকল ব্লকের। আর কোনো পার্টির নেতা নেই যে আপনার শিষ্য? অন্য পার্টি আছে, আছে তেমন তো নাম বলো। হ্যাঁ, অন্য পার্টির আছে, কংগ্রেস পার্টিরই আছে,
আচ্ছা, পরের প্রশ্নে যাব। এই যে চাকি, চাকি আমার ছাত্র। কি চাকি ওর নাম? প্রফুল্ল চাকি নাকি? না, কার্তিক চাকি। ডাকনাম কার্তিক চাকি, ভালো নাম প্রদীপ চাকি। ও আমার ছাত্র। প্রদীপ। হ্যাঁ, তারপরে আরো আছে। সবগুলোরই নাম একটু একটু শুনি না। হ্যাঁ, এখন যে দল শাসক দল, সে দলেরও আছে। তৃণমূল কংগ্রেস। বলুন তার নাম, হুম। তাদের। ডোমকলের, ডোমকলের তো ডোমকলে যেমন জিন্না সাহেবের ছেলে আছে। আচ্ছা, ডোমকল ভবতারণ হাই স্কুলে যখন আপনি প্রধান শিক্ষক ছিলেন, তখন আপনি কিন্তু রাষ্ট্র পুরস্কার পেয়েছিলেন, রাষ্ট্রপতি পুরস্কার। আচ্ছা, সেই ন্যাশনাল অ্যাওয়ার্ড, রাষ্ট্রপতি পুরস্কার। একদম, সেই সময়ের অনুভূতিটা কেমন ছিল? রাষ্ট্রপতি পুরস্কার পাওয়ার সময়কার, হ্যাঁ, যার জন্য আপনি এক ডাকে সবাই চেনে আপনাকে, এবং এখনো সেই নাম আছে এবং ভবিষ্যতেও থাকবে। যেটা পাওয়ার পর যখন সেন্ট্রাল মিনিস্ট্রি অফ এডুকেশন চিঠি প্রথম আসলো 18ই আগস্ট 2007, চিঠিটা এয়ার ডাকে এসেছিল। ফার্স্ট পোস্ট না কি বলে ওটাকে, স্পিড পোস্টে এসেছিল। দেখলাম চিঠিটা কাল ড্রপ করেছে, আজই চলে এসেছে। পাওয়ার পর আমার ঘরে তখন কেউ ছিল না, আমার হেডমাস্টার চেম্বারে। চিঠিটা কোথায় থেকে এসছে কি সব দেখছি। বলতে গেলে তো একটু প্রেক্ষাপট বলতে হয়। অতি সংক্ষেপে দর্শকদের জানান সেটা। হ্যাঁ, তো আমি কি তাহলে সফল হলাম? সত্যি কি আমি ওই জিনিস পেয়ে গেলাম, সিলেক্টেড হয়ে গেলাম? এরকম আমার মনে উদ্রেক হতে লাগলো। খুলিনি চিঠি তখন, ঠিকানা দেখে শুধু। দু 2007 সালে রাষ্ট্রপতি পুরস্কার পাওয়ার জন্যে ডিআই অফিস থেকে কিছু ফর্ম দেওয়া হয়। আচ্ছা, যারা তাদেরকে ওরা মনে করেন যে এই কৃতিত্বের অধিকারী হওয়ার মতো, এবং এটা ডিল করেন এডিআই। তো আমি এডিআই এর কাছে গিয়ে ওই ফর্মটা একটা নিয়েছিলাম, নিয়ে ফিল আপ করে তার সঙ্গে যা যা ক্রোড়পত্র লাগে, এনক্লোজার তার ইংরেজি, দিয়ে জমা দিয়েছিলাম। আমার সময়ে 18 থেকে 20 জন জমা দিয়েছিল জেলার হেডমাস্টার বা প্রখ্যাত অ্যাসিস্ট্যান্ট মাস্টার, এইসব সব মিলে। তারপরে হঠাৎ একদিন ডিআই অফিস থেকে একটা ফোন আসলো, উইচ ইজ এ গ্রেভ ম্যাটার, যে মাস্টারমশাই, আমি অলোক বাবু বলছি, এআই অলোক বাবু বলছি, অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর অলোক বাবু বলছি, বলুন। তো আপনার ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার ফর্মের সঙ্গে এই জিনিসটা লাগবে বললেন। কি? নানাভাবে বিভিন্ন জায়গায় এডুকেশন ক্যাম্প করা যাকে বলে, শিক্ষা কি বলে এগুলোকে, শিবির, শিক্ষা শিবির, এরই অনুকূলে আপনার সার্টিফিকেট আছে, একাধিক আছে, ওগুলো জমা দিন। কেন বললে ওরা জানে, আমি জানি না। আমার ওটা দেখার পর আমার কোয়ালিফিকেশান, আমার স্কুলের অ্যাচিভমেন্ট, প্রতি বছরের পার্সেন্টেজ অফ পাসিং,
প্রতি বছরের স্টার, প্রতি বছরের ফার্স্ট ডিভিশন, এই সমস্ত, তথ্য হ্যাঁ, মানে পরপর কয়েক বছরের নিয়ে সেটা প্রমাণস্বরূপ রাখার জন্য হয় এত বড় একটা পুরস্কার পাচ্ছেন। কৃতিত্ব বিচার করছে তো, হুম, তো কৃতিত্ব বিচার করছে। ওই জন্যই চেয়েছিল। আচ্ছা, তারপর দিলাম, কি দিলাম, I attended NIPA in New Delhi. In the education camp on behalf of the minority managed heads of higher secondary schools. Minority managed heads of higher secondary schools. কি বুঝলে? হায়ার সেকেন্ডারি স্কুলের হেড কিন্তু মুসলিম ম্যানেজড, মাইনরিটি ম্যানেজ, সংখ্যালঘু ম্যানেজড। তা আমরা সংখ্যালঘু, আমাদের জেলা থেকে 2 জন চান্স পেয়েছিলাম। আর একজন কে? আনিসুর রহমান, উনি হচ্ছে জঙ্গিপুর মুনিরিয়া হাই মাদ্রাসার হেডমাস্টার। আচ্ছা, আমরা 2 জন মাত্র চান্স পেয়েছিলাম মুর্শিদাবাদ থেকে। 12 দিনের ক্যাম্প। সেই ক্যাম্পে যারা রিসার্চ পারসন ছিলেন তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন নাজমা আক্তার, হেড অফ দি ইনস্টিটিউশন অফ হেড অফ দি ডিপার্টমেন্ট অফ এডুকেশন, দিল্লি ইউনিভার্সিটি। নাজমা আক্তার, ডক্টর নাজমা আক্তার। ডক্টর জেসি ফাইন কেম ফ্রম শ্রীলঙ্কা। ডক্টর রশ্মি দিওয়ান কেম ফ্রম জম্মু কাশ্মীর। সব প্রফেসর, ডক্টর সব। আর মিসেস নারুলা, মিসেস অমুক, অনেক। আর তখন এনসিইআরটির ডাইরেক্টর কে বলতো? এনসিইআরটির ডাইরেক্টর জানি না আমি, আপনি বলুন। তিনি ওই ক্যাম্পে উপস্থিত ছিলেন। সেই মুহূর্তের অভিজ্ঞতা আপনি ভালো বলতে আচ্ছা, পারবেন। হ্যাঁ বলছি তো, যে ক্যাম্প শেষে প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে একজনকে কয়েকটা গ্রুপে ভাগ করা হয়েছিল আমাদেরকে। 50 জন হেডমাস্টার ছিল, সবই মুসলিম, বেঙ্গলি, নন বেঙ্গলি, ছত্তিশগড়, দিল্লি, ইউপি, পাঞ্জাব, বেঙ্গল, উড়িষ্যা, সব নিয়ে। যে আমাদের গ্রুপের রিং লিডার করা ছিল আমাকে। ওদের ডিরেকশন হলো যে অল উইল স্পিক ইন ইংলিশ, এবং ক্যাম্পটাও চলেছে ইংলিশে, সব ডেলিভারি অফ লেকচার। যে হিন্দিভাষী এলাকার হেডমাস্টাররা বলতে উঠে ছুটকোভাবে ইংরেজিতে শুরু করে মাঝখানে হিন্দি বলে যাচ্ছে, হিন্দিতে তার ভাষণ দিচ্ছে। আমার গ্রুপে যে ছিল 6 জন, তারা বললো যে রেহমান সাহেব আপনি কিন্তু ইংলিশই বলবেন, ওরা হিন্দি বলছে, স্যার বলছে। আমি বলতে উঠে সোজাসুজি শুরু করলাম বাংলায়, শুরু করলাম বাংলায়। মাননীয় ডাইরেক্টর মিস্টার দাস, মাননীয় হেড অফ দি ডিপার্টমেন্ট অফ এডুকেশন ডক্টর নাজমা আক্তার, ডক্টর রশ্মি দাস, ডক্টর মিস জোসেফাইন, and so on and so forth. আমি দেখলাম, বলছি, ডাইরেক্টরের পক্ষ থেকে, মঞ্চের পক্ষ থেকে প্রস্তাব ছিল যে টিম থেকে যেই বলুন না কেন বলবেন ইংলিশে। আমি দেখলাম নন বেঙ্গলি হেডমাস্টার যারা, তারা টুকটাক ইংরেজি 2-1 কথা বলার পর তারা সমস্ত হিন্দিতে ভাষণ দিলেন। তাই
আমি আমার মাতৃভাষা বাংলায় ভাষণ দিচ্ছি বলে শুরু করলাম। এতদিন জানতাম সাচার কমিটির প্রতিবেদন তাতে সংখ্যালঘুদের শিক্ষার সুযোগ প্রদানের জন্য মিস্টার সাচার দিল্লি সুপ্রিম কোর্টের যিনি চিফ জাস্টিস প্রাক্তন, তিনি সাচার কমিটির চেয়ারম্যান ছিলেন। তারা 2005 সালে এত বড় ভলিউমের একটা রিপোর্ট বের করেছেন, প্রতিবেদন বের করেছেন। আমরা পশ্চিমবঙ্গে থাকি, এটা খুলে দেখতে গিয়ে দেখছি এদের আমাদের জন্য, সংখ্যালঘুদের জন্য অনেক অনেক সুযোগ ছিল। যারা ভারতবর্ষের বিভিন্ন স্টেট শাসন করেন, পশ্চিমবঙ্গও শাসন করেন, তারা সংখ্যালঘুদেরকে এই সমস্ত অধিকার থেকে বঞ্চিত করে রেখেছেন। আমি তার নিন্দা করছি। কেন এরকম বিচারণ করা হয়েছে আমি তার প্রতিবাদ করছি। ওরা কিন্তু আমার একটা কথা বুঝছে না, কিন্তু আমার ল্যাঙ্গুয়েজ, আমার ট্রেন্ড, আমার বিক্ষোভ, আমার প্রক্ষোভ, আমার অনুভব সব উপলব্ধি করছে। আমি চাই সংখ্যালঘু প্রধান হায়ার সেকেন্ডারি উচ্চ বিদ্যালয়ের দুজন প্রধান শিক্ষককে ডেকে নিয়ে এসে কিছু তথ্য কথা বলে এর সমাধান হবে না। সাচার কমিটির প্রতিবেদনে এদের জন্যে, এই দুর্ভাগাদের জন্য যে যে সুযোগগুলো খোলা আছে, তা ওই পশ্চিমবঙ্গ রাজ্যের যারা অধিবাসী, প্রবঞ্চিত, প্রতারিত, তাদের জন্য এটা উন্মুক্ত করে দিতে হবে, এটা আমার দাবি। এই বলে অনেকক্ষণ ভাষণ দিলাম। দেওয়ার পর প্রথম ছুটি হলো মিস জোসেফাইন আর মিস্টার রহমান উত্তরাখণ্ডের একজন মুসলিম হেডমাস্টার। ও আমার বাংলা বোঝেনি, কিন্তু ছুটে এলো আমার কাছে, বক্তব্য রেখেছেন, বসলাম। সে মিস্টার রহমান, জোসেফাইন বলছে, মিস জোসেফাইন, অবিবাহিতা, ডক্টরেট, কেম ফ্রম শ্রীলঙ্কা। ও সে অতি সুন্দর, মানে অতি শিক্ষিত, অতি সুন্দর ভাষণ, অতি সুন্দর ভাষা, বোঝানোর কায়দা, গুড টিচার। যে সে হ্যান্ডশেক করে বলছে যে মিস্টার রহমান, we could not understand a syllable of your lecture, but we understood what you wanted to say. তুমি কি বলতে চাইছো সেটা বুঝতে পেরেছি। হ্যাঁ, আপনি কি বলতে চাইছেন সেটা কিন্তু সম্পূর্ণ বুঝতে পেরেছি। মেনি মেনি থ্যাঙ্কস টু ইউ। তারপরে রহমান সাহেব এলেন, আব্দুর রহমান। আমিও রহমান, I also could not understand a syllable of your lecture. বুঝিনি কিছু, কিন্তু what you held up in your lecture we could understand. It entered into my brain. ওই রহমান সাহেব বলছে। এই হচ্ছে আমার অভিজ্ঞতা। তারই সার্টিফিকেট দিলাম ওই ক্যাম্পের। তারপরে 2006 সালে ভুবনেশ্বর গেলাম। সব কিন্তু সরকারের ডাকে, সরকারের খরচে, সরকারের টাকায়, সরকারের বিলে, সরকারের টিয়েতে, থাকা খাওয়া সব। ওরা কি করে সিলেক্ট করেছে আমি বলতে পারবো না, বোর্ড সিলেক্ট করেছে, বোর্ড, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। ওখানে গেলাম। RIE মানে কি? রিজিওনাল ইনস্টিটিউট অফ এডুকেশন। এডুকেশনাল ইনস্টিটিউট কোনটা ভারতবর্ষের? NCERT। হ্যাঁ, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। এটা তারই পূর্বাঞ্চলীয় শাখা RIE, উড়িষ্যা। হ্যাঁ, ভুবনেশ্বর। আগে ছিল কটক, এখন ভুবনেশ্বর। সেখানে ছিলাম 7 দিন। টিচার্স ট্রেনিং এর সার্টিফিকেট গুলো ইস্যু করা হয়। সেখানে 7 দিন ক্যাম্প করলাম। বিদায় দিনে বক্তব্য,
টিম গ্রুপের বক্তব্য, ওখানেও আমি রহমান সাহেব বক্তব্য, ওখানে ইংরেজিতেই বললাম। তারপরে তৃতীয় শিক্ষা শিবির সল্টলেক, বিদ্যাসাগর ভবন, তার হলঘর। প্রবক্তা অনেকেই ছিলেন, তার মধ্যে সবচেয়ে নাম করা হচ্ছে যে ক্যালকাটা বিএড কলেজের প্রিন্সিপাল, তিনি ভবেশ মৈত্র, নামটা শুনেছ? পশ্চিমবঙ্গের যদি শিক্ষাবিদ বলতে কয়েকজনকে বাছা যায় তো 5 জন বাঁচলেও একজন বাঁচতে হবে। ওখানে প্রশিক্ষণ, তার সার্টিফিকেট। বুদ্ধদেব ভট্টাচার্য আমাকে একটা পুরস্কার প্রদান করছেন, তার ছবি উনি দিচ্ছেন আর আমি নিচ্ছি, তার ছবি। বন্যা ত্রাণে অংশগ্রহণ করেছি, তার ছবি। স্কুল থেকে এটুকু বলে নেই, শুধু এটুকু, 2000 সালে বেনিয়াখালীর পাশে গ্রামটার নাম কি, ওই গ্রামটা ডুবে গিয়েছিল। হ্যাঁ, নাজিরপুর না, নাজিরপুর থেকে নৌকা করে যেতে হয়েছিল। তো বন্যা ত্রাণ করবো আমি উদ্যোগ নিলাম। 10 বস্তা চিড়ে, সে ছাত্র শিক্ষক মিলে টাকা তুললাম, 20 টিন গুড় আর 100 প্যাকেট বিস্কুট সংগ্রহ করে বিডিওকে বললাম নৌকা দেন। কেন, কোথায় যাবেন মাস্টারমশাই? যে বেনাখালের পাশের যে গ্রামটি যে ডুবে গেছে, ভাসছে, ওরা খেতে পাচ্ছে না, ওখানে আমি ত্রাণ নিয়ে যাবো। সমাজ সেবাও করেছেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনি কি কখনো ক্লাব বা কোনো স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন? কখনো ক্লাব বা কোনো স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে কি কখনো যুক্ত ছিলেন? না, ছিলেন না। না। আচ্ছা, তাহলে আমি লাইব্রেরির সঙ্গে যুক্ত ছিলাম। আচ্ছা, ডোমকলে যে জনকল্যাণ ফিল্ডের পাশে যে লাইব্রেরি আছে, তার আমি সভাপতি ছিলাম। আমার এক্ষেত্রে একটা প্রশ্ন আছে। হুম। আপনি তো একজন সমাজ সেবকও ধরা যায়, মানে যেহেতু ওই একটা কাজ করেছিলেন, তেমন হবে। হ্যাঁ, আপনি সমাজ সেবক। তাহলে এই যে বিভিন্ন জায়গায় দেখা যায় যে অনেকগুলো ক্লাব বা স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে। তো এই যে সংগঠনগুলো, এগুলো কি রাজনীতির ভেতরে থেকেই কি ভালো কাজ করতে পারে, না রাজনীতির বাইরে এসে তারা নিরপেক্ষভাবে সুন্দরভাবে সমাজ সংস্কারমূলক কাজ বা সমাজের কল্যাণকর কোনো কাজ সেগুলো করতে পারে? আপনার কি মনে হয় এক্ষেত্রে? আমার মনে হয় প্রবেশ না করাই ভালো, আমার এটাই মনে হয়। আচ্ছা, একটা প্রশ্ন, যে রাজনৈতিক ব্যক্তিত্ব সেখানে যেতে পারে, হ্যাঁ, কিন্তু রাজনৈতিক তার যে মতাদর্শ বা তার যে ইচ্ছা, তার বক্তব্য, তার পার্টির টানে টেনে নেওয়া, এইসব বক্তব্যকে উপস্থাপন করা ঠিক নয়। আচ্ছা, খুব ভালো লাগলো স্যার আপনার এই কথাটা।